আর মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনের বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায়, আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায়, আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে, আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে, আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায়, আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি।
না দিদি, তুই ভুল ভাবছিস। আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে, আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড! তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে, আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তার ছেলে টোনা আর টোনার দুই বউ টুনি আর মুন্নির সাথে বাস করত। মিনু খুব ভালো মনের পাখি ছিল। মিনু তার দুই বৌমাকে খুব ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। টোনার দুই বউয়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। দুই বউয়ের মধ্যে কোনো মিল ছিল না। মিনু সবসময় তাদেরকে বোঝাতো, এই শোন, আজ থেকে তুই দুপুরে রান্না করবি, আর শুধু দুপুর বেলা না, পুরো রান্নাটাই তুই করবি। না, আমি দুপুরে রান্না করতে পারবো না, এমনিতেও দুপুরে কত গরম। এই গরমে আমি রান্না কিছুতেই করব না। এত ছোট্ট একটা ঘরে রান্না করতে খুব কষ্ট হয়, আর এমনিতেও তো আমি বাসার সব কাজ করি, তুমি রান্না করবে, বুঝেছো? এসেছে জ্ঞান দিতে, সব কাজ ও করে। তুই কি একাই দুপুরে রান্না করিস? আমিও তো দুপুরে রান্না করি মাঝে মাঝে, কিন্তু এখন থেকে তুই দুপুরে রান্না করবি। আমি দুপুরে রান্না করতে পারবো না, আমি তো বাড়ির অন্যান্য সব কাজ করি। বৌমারা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, রান্না করা নিয়ে তোমাদের এত ঝামেলা? আচ্ছা ঠিক আছে, তবে আমি দুপুরের রান্নাটা করে দেব। তবুও তোমাদের এসব ঝামেলা আমার আর একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? মিনু এইভাবে তার বউদের আগলে রেখেছে। মিনু বেঁচে থাকতে কখনো তার পরিবারের ফাটল ধরতে দেয়নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা শহর থেকে এসে মিনুকে বলে, মা, আমি এদের মানে তোমার দুই বৌমার ব্যাপারে সব জানি মা। ওরা সব সময় ঝগড়া করে, কিন্তু তুমি তা মিটিয়ে দাও। আমি তোমাকে কত করে বললাম আমি মুন্নিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো আমার পছন্দের মেয়ের সাথে সাথে তোমার পছন্দের মেয়েরও বিয়ে দিলে। তোমার অবর্তমানে এদের ঝগড়া কে সামলাবে মা, বলো? তুই কোনো চিন্তা করিস না রে বাবা, ততদিনে ওরা ওদের ভুল বুঝতে পারবে আর কখনোই ঝগড়া করবে না। মা, আমি বলতে চাচ্ছি যে তুমি বেঁচে থাকতে ওদের সব ভাগ করে দিয়ে যাবে।
এ কথা শুনে মিনু তার দুই বউকে সব কাজ করতে না করে দেয়, কিন্তু রান্নাঘরটা বাদে। সব কাজ ভাগাভাগির কথা শুনে টোনা বলে, মা, তুমি তো সব কাজ ভাগাভাগির কথা বললে, কিন্তু রান্নাঘরটা ভাগ করে দিলে না কেন? আরে বাবা, ওরা তো আর রান্নাঘরে থাকতে চাইবে না। তুই রান্নাঘর নিয়ে কেন এত চিন্তা করছিস বলতো? মিনু জানতো না যে ওই রান্নাঘরই তাদের দুই বউয়ের ঝগড়ার একমাত্র কারণ হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনু তার দুই বউকে ডেকে বলে, বৌমারা, আজকে তোমরা আমার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াবে। এ কথা শুনে টুনি আর মুন্নি রান্নাঘরে যায় মিনুর জন্য খাবার বানাতে। আমার পছন্দের খাবার মাছ ভাত, আমি মায়ের জন্য এই খাবারটাই বানাবো। দিদি, তুমি চুপ করো। তোমার প্রিয় বাঙালি খাবার মাছ ভাত এখন কেউ পছন্দ করে না। এগুলো তো অনেক পুরনো খাবার। আমি বরং মায়ের জন্য পাস্তা বানাবো। তুই চুপ কর তো, ওটা একটা খাবার হলো নাকি? হ্যাঁ, তোর খাবারের নাম শুনলে তো মনে হয় কোনো দেশে যুদ্ধ লেগেছে। তুই এখন এখান থেকে সর তো। আমি মায়ের জন্য মাছ ভাত রান্না করব। তোর সব ভয়ঙ্কর খাবার পরে রান্না করবি। না, আমি আগে রান্না করব। আমার আধুনিক খাবার পাস্তা। তুমি এখান থেকে সরো তো, আমি আগে রান্না করব মায়ের জন্য। কেন সরবো শুনি? আমি আগে রান্না করব, কারণ আমি এবারের বড় বউ। এই নিয়ে তাদের দুই বউয়ের ঝগড়া শুরু হয়ে যায়। আর তখনই সেখানে মিনু চলে আসে। কি শুরু করেছো তোমরা? থামো এবার। যাও, আমাকে তোমাদের রান্না করে খাওয়াতে হবে না। রান্নাঘরে এসে এভাবে কেউ কি ঝগড়া করে নাকি? লোকে শুনলে কি বলবে বলো তো? এই কথা বলে মিনু ওদের ঝগড়া থামিয়ে রান্নাঘর থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টোনা কাজ থেকে ছুটি নেয়, আর ওই দিন টোনা সারাটা দিন বাড়িতেই থাকে। টোনা সারাদিন বাড়িতে থাকবে শুনে মুন্নি আর টুনি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যায়। মুন্নি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে যায় আর বলতে থাকে, টোনা আমাকে খুব ভালোবাসে। আজ আমি টোনার জন্য পাস্তা রান্না করব। আর শুধু টোনাকে নয়, মাকেও খাওয়াবো। আর কাল থেকে রান্নাঘরের দায়িত্ব আমার হবে। মুন্নি পাস্তা রান্না করে টোনাকে দেয়। এরপর বড় বউ টুনি টোনার জন্য মাছ ভাত রান্না করে টোনাকে দেয়। এত সব খাবার দেখে টোনা অবাক হয়ে যায়। আরে আরে, এগুলো কি? আর একসাথে এত খাবার আমি খাবো কি করে? এগুলো এক এক দিন আলাদা আলাদা করেও তো দিতে পারতে। আমি এত খাবার খাবো না। টোনা, তোমাকে এত খাবার খেতে হবে না। তুমি শুধু আমার রান্না করা খাবারটাই খাও। খুব মজা হয়েছে। টোনা, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাই তুমি আমার রান্না করা খাবারটাই খাবে। এই আমি বলে দিলাম। তোকে ভালোবেসে বিয়ে করেছে তো কি হয়েছে? মা আমাকে তো পছন্দ করে এ বাড়িতে এনেছে। আর তুই কি রান্নাঘরের মতো এখানেও ঝগড়া শুরু করে দিয়েছিস? টোনা, আমি কিন্তু এবারের বড় বউ, তোমার বড় বউ আমি। তাই বলছি কি টোনা, তুমি আমার পছন্দ করা খাবারটাই খাবে। তোমার মায়ের পছন্দের বউ বলে কথা। টোনা, তুমি আমার পছন্দের খাবার খাবে আর রান্নাঘরটা আমাকে করে দেবে। এই আমি বলে দিলাম। আর ওই রান্নাঘরে আমি একাই রান্না করব। তখন দেখবো কে আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসে। না টোনা, তুমি রান্নাঘরটা আমার নামে করে দেবে। আর এই মুন্নি, তুই কি বলছিস? আমি রান্নাঘরে তোর গায়ে পড়ে ঝগড়া করি? আর বলছি কি টোনা, তুমি রান্নাঘরের দায়িত্বটা আমাকেই দেবে। আমি প্রতিদিন তোমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। আর ও কি সব রান্না পারে নাকি? কি সব যুদ্ধ টুদ্ধ বানায়? ছি, একটুও খেতে ভালো লাগে না। ছি, ওসব কোনো খাবার হলো? দেশি খাবার খেতে হয়। মাছ ভাত এগুলোই হলো খাবার। এভাবে দুই বউয়ের অনেক ঝগড়া লেগে যায়। আর মিনু এসে তাদের ঝগড়া থামায়। টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। তখন মিনু টোনাকে বলে, বাবা টোনা, সব দোষ আমার রে। আমি যে কেন তোকে দুটো বিয়ে করালাম। আর তুই ঠিকই বলেছিলি রান্নাঘরটা ভাগ করে দিতে। কিন্তু বাবা, আমি যদি রান্নাঘরটা ভাগ করে দেই তাহলে বনের অন্য পাখিরা কি বলবে বলতো? কিন্তু মা, এদের ঝগড়া তো এই রান্নাঘর নিয়ে। তাই যতদিন না রান্নাঘর ভাগ করে দিচ্ছ ততদিন আমার মনে হয় এরা ঝগড়া থামাবে না। এদেরকে এক করতে হবে। বৌমাদের একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে ওরা আর কোনোদিনও ঝগড়া না করে। এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে রে বাবা। এই বুদ্ধি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর মিনু তার বুদ্ধির কথা টোনাকে বলে। আর মিনু আর টোনা সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে। মিনু টুনি আর মুন্নিকে রান্নাঘরটা ভাগ করে দেয়। একদিন টোনা মুন্নিকে বলে,
মুন্নি, আমি দুদিনের জন্য শহরে যাচ্ছি। আমি শহর থেকে ফিরে এসে তোমার হাতে রান্না খাবো। তুমি আমার জন্য রান্না করে রাখবে, কেমন? তাও আবার 5 প্রকারের ভালো ভালো রান্না। একটা কম হলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। আমি কি কি খাবো শোনো। এরপর টোনা 5 প্রকারের খাবারের কথা টুনিকেও বলে, আর তারপর টোনা শহরে চলে যায়। আজ টোনার ফেরার দিন। টোনা আজকে বাসায় আসবে। টোনা যেমনটা বলেছে আমি তেমনই রান্না করব, আর টোনার মন জয় করব। এই বলে টুনি রান্না করা শুরু করে। দুই বউ একই খাবার রান্না করে। সন্ধ্যায় টোনা বাড়িতে আসে, আর দুই বউ তার সামনে তাদের রান্না করা খাবারগুলো রাখে। মুন্নি দেখে টুনিও তার মতো একই খাবার রান্না করেছে। একি দিদি, তুমি আমার মতো একই খাবার রান্না করেছো কেন? তার মানে টোনা যেদিন আমাকে যেসব রান্না করার কথা বলেছিল, তুমি কি সেসব লুকিয়ে লুকিয়ে শুনেছো নাকি? হ্যাঁ, কি সব বলছিস? আমার তো মনে হয় তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস। আমাকে টোনা 5 প্রকার খাবার রান্না করতে বলেছে। তোমাকে না, টোনা আমাকে বলেছে। তোমরা কি এবার থামবে? আমি তোমাদের দুজনকেই বলেছি একই খাবার রান্না করতে। টোনা, তুমি জানো আমি কত কষ্ট করে তোমার জন্য 5 প্রকার রান্না করেছি? তুমি যদি আমাকে বলতে যে দিদিকেও একই প্রকার খাবার রান্না করতে বলেছো, তাহলে আমরা দুজন মিলে মিশে রান্না করতাম। হ্যাঁ টোনা, তাহলে আর আমাদের এত কষ্ট করতে হতো না, আর এত খাবার নষ্টও হতো না। আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এ কাজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ঝগড়া না করে মিলেমিশে রান্না করা কত ভালো। টোনা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কখনো ঝগড়া করব না। আজকে যদি আমাদের দুটো রান্নাঘর না থেকে একটা রান্নাঘর থাকতো, তাহলে আর এমনটা হতো না। হ্যাঁ দিদি, আমিও আর কখনো রান্নাঘর নিয়ে ঝগড়া করব না। এরপর থেকে ওরা আর কখনোই ঝগড়া করে না, আর অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। অনেক পাখির বসবাস। ওই বনে টোনা আর স্ত্রী টুনি আর তার 2 মেয়েকে নিয়ে বসবাস করত। টোনা ছিল খুবই অলস আর মাতাল, আর টুনি ছিল অনেক পরিশ্রমী। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। টোনা টুনির কাছ থেকে জোর করে টাকা নিয়ে মদ খেত। টুনি সপ্তমবারের মতো গর্ভবতী হয়। একদিন সকালবেলা টোনা ঘুম থেকে উঠে বলতে থাকে, এই টুনির বাচ্চা টুনি, আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আয় তো। এমন ভাবে খাবার চাচ্ছ, মনে হচ্ছে তুমি পরিশ্রম করে খাবার কিনে এনে দিয়েছো। সারাদিন রাতও মাতাল হয়ে পড়েই থাকো, আজ কোনো খাবার হবে না। যদি কাজ করতে পারো তাহলেই খাবার জুটবে কপালে। আর আজকে কোনো কাজ না করলে কোনো খাবার নেই তোমার কপালে, এই বলে দিলাম আমি। কি বললি তুই আমাকে? তুই আমার বাড়িতেই থাকিস, আবার আমাকে কাজ করতে বলিস? তোকে তো আজ আমি শেষ করেই ফেলবো। এই বলে টোনা টুনিকে একটা থাপ্পড় মারে। টোনা আর টুনির এমন কাণ্ড দেখে ওদের 6 মেয়ে ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আর টুনি গালে হাত দিয়ে বলতে থাকে, তুমি কি গো, তোমার মন বলতে কি কিচ্ছু নেই? আমি একটা গর্ভবতী পাখি, আর তুমি রোজ রোজ এভাবে ছোট ছোট মেয়েদের সামনে আমাকে মারো। তোমার ওই ছোট ছোট মেয়েগুলোর দিকে তাকিয়ে কি তোমার কি একটুও মায়া হয় না বলো তো? আমার তোদের কারো উপরে মায়া হয় না, আমার শুধু মদের উপরে মায়া হয়, বুঝেছিস? এই আমাকে টাকা দে তো, আমি মদ খেতে যাবো। নেই, আমার কাছে কোনো টাকা নেই, কোনো মদ খাওয়ার টাকা নেই। তুমি জানো তুমি পাখি নামে কলঙ্ক। তুই এত সহজে আমাকে টাকা দিবি না, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই টাকা বের করে নিচ্ছি। এই বলে টোনা বিছানার নিচ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ও গো, এমন করো না গো, টাকাটা নিও না। ওই টাকা দিয়ে যে আমি আমার মেয়েদের জন্য খাবার কিনবো। হে ঈশ্বর, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। ঈশ্বর, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। টুনি এই বলে কান্না করতে করতে কাজে চলে যায়, আর এভাবেই তাদের দিন চলতে থাকে। আর আজকে টুনি একটা ডিম দেয়, আর এর ফাঁকে ফাঁকে ওই ডিমটাতে টুনি তা দেয়। একদিন রাতে টোনা খুবই মাতাল হয়ে বাড়িতে আসে, আর বাড়িতে এসে বলতে থাকে, টুনি, এই টুনি, কোথায় তুই রে? আমার জন্য খাবার নিয়ে আয় তাড়াতাড়ি।
টোনা আগের তুলনায় আজকে বেশি মাতলামি করে, যার কারণে টোনার 6 মেয়ে টোনার কাছে আসতে ভয় পাচ্ছিল। টোনা তার 6 মেয়েকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই টুনির মেয়েরা, বলতো তোদের মা কোথায়? তোদের মাকে আমার জন্য খাবার নিয়ে আসতে বলতো। টোনার কথায় বড় মেয়ে টুকি ভয়ে ভয়ে বলতে থাকে, বাবা, মা তো এখনো আসেনি কাছ থেকে বাবা। কি, এত রাত হয়েছে এখনো কাজ থেকে আসেনি? আজকে আগে আসুক, দেখাবো মজা। টোনা এসব বলতে বলতে সেখানে টুনি আসে, আর টোনা টুনিকে দেখে বলতে থাকে, কিরে, এত রাতে কি তুই কাজ করিস নাকি কোনো পরপুরুষ পাখির সাথে আড্ডা মারিস? বলতো আমাকে। টোনার মুখে এসব কথা শুনে টুনি টোনার গালে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় দিয়ে টুনি বলতে থাকে, এতদিন যা নয় তুমি তাই বলেছো, আর আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু আজকের এই কথাটা মেনে নিতে পারছি না টোনা। কি, তোর এত বড় সাহস? তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে টোনা টুনিকে মারতে থাকে। টুনির মার দেখে ওদের 6 মেয়ে টুনিকে বাঁচাতে আসে আর বলতে থাকে, বাবা, ছেড়ে দাও মাকে, বাবা, মাকে আর মেরো না বাবা, বাবা, আমরা তোমার পায়ে পড়ছি বাবা, মাকে মেরো না বাবা। টোনা টুনির সাথে সাথে ওর 6 মেয়েকেও মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টোনা ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর টুনি কাঁদতে কাঁদতে ওর 6 মেয়েকে ঘুম পাড়িয়ে আরেকটা ডিমে তা দিতে থাকে। সকালে ছোট্ট একটা মেয়ে বাচ্চার কান্নার শব্দে 6 বাচ্চার ঘুম ভাঙে, আর ওরা দেখতে পায় যে ওদের আরো একটা বোন হয়েছে, আর তার পাশে ওদের মা শুয়ে আছে। এই দেখে টুকি তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, ওঠো না, ওঠো, দেখো ডিম থেকে আমাদের ছোট বোন বেরিয়ে এসেছে, আর তোমাকে ছাড়া কেমন কান্না করছে, দেখো মা, দেখো, ও মা, ওঠো। দিদি, এই দিদি, মা তো কোনো কথাই বলছে না রে, মা মনে হয় মারা গেছে। দিদি, এবার কি হবে বলতো? আমি বাবাকে ডাকতে যাচ্ছি। এই বলে টিনটিন টোনাকে ডাকতে যায়। টিনটিন টোনাকে অনেকক্ষণ ধরে ডাকে, কিন্তু টোনা কোনো সাড়া দেয় না, আর সাড়া দেবেই বা কি করে? অতিরিক্ত মদ খাওয়ার কারণে টোনাও যে আজ মারা গেছে। দিদি, এই দিদি, মায়ের সাথে সাথে যে বাবাও মারা গেল রে, বাবাও আমাদের ছেড়ে চলে গেছে। এবার কি হবে দিদি? আমরা 7 বোন যে হঠাৎ হয়ে গেলাম রে দিদি। টুকি তার ছোট বোনকে নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ রে বোন, হ্যাঁ, ঈশ্বর আমাদের এই কোন পরীক্ষায় ফেললো? এখন বাবা মাকে ছাড়া আমরা আমাদের ছোট বোনকে কিভাবে বাঁচাবো বলতো? কিভাবে বড় করবো ওকে? দিন যত বাড়তে থাকে টোনা আর টুনির মৃত্যুর কথা ততই বনে ছড়িয়ে পড়তে থাকে। বিকেলের দিকে 7 অনাথ কন্যা তাদের বাবা মাকে সৎকার করার জন্য নদীর ধারে যায়, আর ওরা ওদের বাবা মার সৎকার করা শেষে 7 কন্যা আবারও বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় আকাশে বৃষ্টি, বাতাস আর প্রচন্ড পরিমাণে বজ্রপাত শুরু হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা ওদের বাড়িতে চলে আসে, আর এসে দেখে ওদের বাড়িটা একদম ভেঙে গেছে। এ দেখে টুকি বলতে থাকে, কি, আমাদের বাড়িটাও যে ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? হে ঈশ্বর, আমাদের অনাথগুলোর উপর কি তোমার একটুও মায়া হয় না? হে ঈশ্বর, তুমি কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদেরকে? প্রথমে তো আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে তুলে নিলে, আর আমাদের অনাথ করে দিলে, আর এখন সেই সম্বলের বাড়িটাও ভেঙে দিলে। দিদি, এই দিদি, ছোট বোন অনেক কাঁপছে রে, আর অনেক কান্না করছে। মনে হয় বোনের খিদা লেগেছে। কিছু একটা করো দিদি, কিছু একটা করো। চল দেখি কণিকা মাসির বাড়িতে যাই বলে ওরা কণিকার কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু কণিকা ওদেরকে কোনো প্রকারে সাহায্য করে না, বরং ওদেরকে অপমান করে কণিকা।
তোদের মতো গরুর পালকে ঘরে জায়গা দিয়ে হাল কেটে কুমির আনবো নাকি রে? ছোট লোকের বাচ্চারা, যা এখান থেকে। মাসি, তুমি আমাদের জায়গা না দিলেও চলবে, কিন্তু আমাদের এই ছোট বোনটার জন্য একটু খাবার দাও না মাসি। দেখতেই তো পাচ্ছ ওই কত ছোট। তোর মা বাবা কি আমার ঘরে খাবার জোগাড় করে রেখে গেছে নাকি রে, যে তোরা চাইলেই আমি তোদেরকে খাবার দেব? এই বলে কণিকা ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর ওরা কণিকার মতো বনের আরো পাখিদের কাছে সাহায্য চায়, কেউ তাদের সাহায্য করে না। এদিকে বৃষ্টি চলতেই থাকে। ওরা 7 অনাথ কন্যা অসহায় হয়ে ওদের বাড়ির সামনে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ঈশ্বরকে ডাকতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাদেরকে এত কষ্ট না দিয়ে তোমার কাছে তুলে নাও ঈশ্বর। আমরা ছোট বয়সে এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না ঈশ্বর। একদিকে ক্ষুধার জ্বালা, মা বাবা নেই, তার উপরে এই বনগুলোকে নিয়ে আমি আর পারছি না ঈশ্বর। এই বলে 7 কন্যা অনেক কান্না করে। এমন সময় ওদের সামনে একটা পরী চলে আসে। পরীকে দেখে টুকি বলতে থাকে, কে তুমি? আমরা তোমাকে চিনি না। তো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শোনো। তুমি আমাদের 7 বোনকে মেরে ফেলো। এসব তোমরা কি বলছো পাখিরা? আমি হচ্ছি সাহায্যকারী পরী। আমি তোমাদের মারতে চাই না, আমি তোমাদের সাহায্য করতে যেখানে এসেছি। আমি এতক্ষণ তোমাদের সব কথা শুনেছি। আমি তোমাদের বাড়িটা নতুন করে দেব। এবার তোমরা খুশি তো? এই বলে পরী জাদু করে অনাথ 7 কন্যার বাড়িটা নতুন করে দেয় আর ওদেরকে অনেকগুলো সোনার মোহর দেয়। আর পরী বলতে থাকে, শোনো, তোমরা এই সোনার মোহরগুলো দিয়ে অনেক ভালো দিন কাটাতে পারবে। কোনো বিপদ হলে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাহায্য করার জন্য ছুটে আসবো পাখিরা। এই বলে পরী সেখান থেকে চলে যায় আর ওরা পরীতাও নতুন বাড়িটিতে থাকতে শুরু করে। আর অনাথ 7 কন্যা পরীতাও মোহরগুলো দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।